৫ই আগস্টের জঙ্গি যে উত্থান, সেই জঙ্গি উত্থানের পরে বাংলাদেশে পাকিস্তানের যে একটা ভয়ঙ্কর রকমের প্রভাব, সেটা নিয়ে আরো অনেকবার কথা বলেছি, সচেতন অনেক মানুষ কথা বলছে। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর বাংলাদেশে যে আধিপত্য, যে তাদের আগ্রাসন, এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভেতরে আইএসআই তাদের অফিসারদেরকে দিয়ে সেই জঙ্গিদেরকে এনে সাভারে ক্যান্টনমেন্টের ভেতরে তারা অফিস বানিয়েছে, এটা নিয়েও কথা হয়েছে এর আগে। ৫ তারিখের পরে এই জামায়াত হিজবুতের যে ইউনূস সরকার ছিল সেই সময়ে কথা হয়েছে। বিএনপি তো আসলে ক্ষমতায় আসছে মূলত সেই ধারাবাহিকতা রক্ষা করবে এই মুসলেকা দিয়ে। তো এই মুসলেকা রহমান আসার পরে পাকিস্তানের যে কার্যক্রম ছিল বাংলাদেশে, সেটা আরো বেড়েছে। যেমন একটু ভিডিও দেখি, গত কালকেরই একটা নিউজ, সেই নিউজটা একটু দেখাই আপনাদেরকে, তারপরে আমি এই নিউজটা নিয়ে একটু কয়েকটা কথা বলবো। बीघा शेफ है। बीघा शेफ है। पाकिस्तानी को होता है। बीघा शेफ पाकिस्तानी को होता है। तो पाकिस्तानी को होता है कि नहीं, ये तो हमको मालूम नहीं है। मेरे भाई आपका पास है या नहीं? भाई मेरी बात, हम्म, पाकिस्तानी के लिए किसी अदर कंट्री के लिए आपका विकास शेफ नहीं होता है। तो आपको जो मैं आप पनिशमेंट जो दूंगा, भी- आपका पास वीसा कार्ड है? वीसा कार्ड है? वीसा कार्ड है? वीसा कार्ड भाई वीजा कार्ड नहीं, मेरे पास जो एम्बेसी का डॉक्यूमेंट है वो ये देखने आप। वीसा कार्ड है? आपका एटीएम कार्ड है? हाँ, एटीएम कार्ड दीजिए। इस एटीएम कार्ड में रुपया तो है ना? कितना ले? नहीं जानता है, ये गवर्नमेंट देगा, हम नहीं देंगे। सारे को ये तो है। सारी रात টাকাটা দিমু কোন নম্বরে? টাকাটা দিমু কোন নম্বরে? দিচ্ছি দাঁড়াও, বিকাশে না, বিকাশের একটা কিউআর কোড দিন। বিকাশ অ্যাপ হ্যাঁ। এটা হচ্ছে কি, আপনারা দেখলেন যে পাকিস্তানি একজন নাগরিক যে হচ্ছে গিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে বসবাস করতেছে, গাড়ির নাম্বারটা আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা মেট্রো 226277। এটা হচ্ছে গিয়ে তার বাইকের নাম্বার। তো এই যে এই বাইকের নাম্বার, প্রথমত হচ্ছে গিয়ে ওনার আরেকটা কমেন্টস দেখাই, যে কমেন্টসটা দেখাটা জরুরি আপনাদের, আমি স্ক্রিনে কমেন্টসটা দিচ্ছি। এই কমেন্টসটার মধ্যে দেখবেন যে মুসাদ্দেক চৌধুরী নামে একজন কমেন্ট করেছে যে পাকিস্তান এম্বাসির ক্লার্ক, চিনি ওনাকে, রংপুরের দিকে আসে মাঝে মধ্যে। এখন বিষয়টা হচ্ছে পাকিস্তান এম্বাসির একজন ক্লার্ক, একজন কর্মচারী কিভাবে বাংলাদেশে এইভাবে চলতে পারে, প্রথম প্রশ্ন। কারণ এই ধরনের বাইক সে ড্রাইভ করতেছে কোথা থেকে? বাংলাদেশে তার তো বাইক ড্রাইভ করবার কোনো কথা না। বাংলাদেশে, আমাদের দেশে অন্তত উবার পাঠাওগুলো এরকম না যে ড্রাইভারকে বাইক দিয়ে দেয় ভাড়ায়, তা দেয় না। তাহলে এই যে নাম্বার ঢাকা মেট্রো 226277, এই বাইকটা কার? প্রশ্নটা হচ্ছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যেহেতু সে এম্বাসির লোক, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা এম্বাসিতেই তাদের যে কর্মকর্তা কর্মচারীদের চলাফেরা, সেই জন্য নির্দিষ্ট গাড়ি রয়েছে, যে গাড়িগুলো দেখলেই বোঝা যায় কোন এম্বাসি, এবং এটা হচ্ছে এম্বাসির গাড়ি। এর বাইরে তারা সাধারণ এই ধরনের গাড়িতে, সে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিল হেলমেট ছাড়া, চলতেছে। সে রংপুরের দিকেও যায়, সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং একেবারে সিভিল একটা সাধারণ মানুষের মতো। উনি কিন্তু একবারও উল্লেখ করেন যে উনি এম্বাসির ক্লার্ক। উনি পুরো ব্যাপারটাকে হাইড করে, মানে পুলিশ, আমি বুঝলাম না, পুলিশ আসলে তাকে মামলাটা শুধুমাত্র তার ওয়াইফের হেলমেট নাই মামলা দিল, কিন্তু এই লোক আসলে বাংলাদেশে বাইক কিভাবে চালাচ্ছে এটা তো বড় প্রশ্ন। বাইকটা কার? যার একটা বিকাশ অ্যাকাউন্ট নাই, যেহেতু মানে লিগেলি সে খুলতে পারে না বাংলাদেশে বসে, আরেক দেশের নাগরিক, কিন্তু সে কি বাইক কিনতে পারে? সে কি বাইক নিয়ে ঘুরতে পারে? আর বাইকের যে সিরিয়াল নাম্বারটা, সেটা আজকের নাম্বার না। পাকিস্তান এম্বাসির যদি গাড়ি হয় তাহলে হবে হচ্ছে দ 45 হবে কিংবা অ 45 হবে। তো এবং এটা হচ্ছে পাকিস্তান এম্বাসির কোড 45 যেটা, এবং হচ্ছে হলুদ কালারের হবে তাদের নাম্বার প্লেট। তার নাম্বার প্লেট তো হলুদ কালার না, এবং তার নাম্বার প্লেটে ওই যে দ 45 লিখে তারপরে বাকি নাম্বারটা থাকবে, যেটা হচ্ছে সব এম্বাসিগুলো, দূতাবাসগুলোতে এটা হয়, কূটনৈতিক গাড়ির নাম্বার। এই গাড়িও না।
এখন বিষয়টা হচ্ছে এই যে এইভাবে করে পাকিস্তানিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, কাজ করতেছে, কি করতেছে কোনো খবর নাই। এবং আজকে যে পাকিস্তানিকে ধরা হইলো তাকে কোনো জিজ্ঞাসাবাদও করা হইলো না, তাকে একটা হেলমেট না থাকার মামলা দিয়ে ছেড়ে দেওয়া হইলো। কোন যুক্তিতে ছাড়া হইলো? মানে এই এই লোক কি কাজে সে রংপুর যায়, কি কাজে সে বিভিন্ন মানে জেলাগুলো ঘুরে বেড়াচ্ছে, কি করতেছে এই পাকিস্তানি হায়নার বাচ্চা? এই পাকিস্তানি জাতিকে ওরা যদি মনে করেন যে বাংলাদেশের মানুষের জন্য সোনার নহর বহায়া দেয়, আমি বিশ্বাস করি না এই হায়নার বাচ্চাদেরকে। আমার দেশে 30 লক্ষ খুন করছে ওরা, আমার দেশে 2 লক্ষ ধর্ষণ করছে ওরা। এই হায়নার বাচ্চারা আজকে পুরো বাংলাদেশটাকে দখল করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর, বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তা রাওয়া ক্লাবের যে ভাদাইম্মাগুলো আছে, ডায়াবেটিক্সের রোগীগুলা, ওদের শেল্টারে থেকে মূলত এরা জঙ্গি কার্যক্রমগুলো করতেছে বাংলাদেশে। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করতেছে পাকিস্তান এম্বাসি এবং সেনাবাহিনীর একটা অংশ মিলে। এই ব্যাপারটা নিয়ে সবাই একেবারে চুপ, কেউ কোনো রকম কথা বলছে না। রাস্তায় রাস্তায় পাকিস্তানি ধরা পড়তেছে, কিন্তু কেউ কোনো মন্তব্য করতেছে না এটা নিয়ে। কেউ প্রশ্ন তুলতেছে না যে এই পাকিস্তানি কিভাবে করে বাংলাদেশে বাইক চালায় বেড়ায়, কোন রাইট এটা তার। এবং সে যদি এম্বাসির লোক হয় তাহলে কেন এম্বাসির গাড়ি সে ব্যবহার করে না? সিভিল গাড়িতে সাধারণ বাঙালির মতো সে কই যেতেছে এই নিজের পরিচয় হাইড কইরা? এই লোক পাকিস্তান এম্বাসির একজন ক্লার্ক, কিন্তু কোথাও সে সেটাকে উল্লেখ করতেছে না, সে সব জায়গায় হাইড করতেছে। এবং বাংলাদেশের পুলিশ ধরে একটা 200 টাকার মামলা দিয়ে ছেড়ে দিচ্ছে তাকে। বাংলাদেশটা দিকে একটু নজর দেন। দেশটা পাকিস্তান ওর বাপের, সে 71-এর আগের যে নির্যাতন করা যে একটা ওদের ভূখণ্ড ছিল, যেখানে ওদের সব অত্যাচার নির্যাতন সহ্য করত, আজকে এসে সেই বাংলাদেশটাকে আবার দাস বানাইছে, আবার গোলাম বানাইছে এই পাকিস্তানি হায়নার বাচ্চাগুলা। বাংলাদেশ থেকে এই পাকিস্তানি বীজ, সর্বশেষ বীজ, এই দেশে জন্ম নেওয়া পাকিস্তানি বীজ এবং পাকিস্তান থেকে আসা পাকিস্তানি বীজ, 2 শ্রেণীর বীজকে একেবারে সর্বশেষ চিহ্ন পর্যন্ত বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। যদি না করতে পারেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্র বলেন, বাংলাদেশের অস্তিত্ব বলেন, কোনো কিছুই থাকবে না। জঙ্গিবাদের ক্যান্সার বাংলাদেশের শিরায় শিরায় পৌঁছায় দিছে এই জুলাইয়ের মাধ্যমে। অতএব এখনো সময় আছে, এই হায়নাদের বিরুদ্ধে কথা বলেন। কোথাও কোনো পাকিস্তানি নাগরিক দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ কল করেন, পুলিশকে গ্রেপ্তার করতে বাধ্য করেন, ওকে গ্রেপ্তার করতে বাধ্য করেন। কারণ বাংলাদেশের পুলিশের মধ্যেও তো সেই পাকিস্তানপন্থী, আইএসআই, আল কায়দাপন্থী মানসিকতার লোকজন আছে, যেমন সেনাবাহিনীতে আছে। তারা সর্বোচ্চ শেল্টার দিয়ে যাচ্ছে পাকিস্তানিদেরকে নিরাপদে বাংলাদেশকে জঙ্গিস্থান বানাইতে। আপনার জায়গা থেকে কোন পাকিস্তানিকে দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেন এবং পুলিশকে মামলা করতে বাধ্য করেন, তাকে গ্রেপ্তার করতে বাধ্য করেন। যদি সে ধরেন তার ভিসায় যে তার রাইটস আছে তার বাইরে কোনো অ্যাক্টিভিজমে তাকে পান, সঙ্গে সঙ্গে গণধোলাই দিয়ে পুলিশে দেবেন। ঢাকায় এম্বাসির কোনো ক্লার্ক যদি দেখেন গোপনে ধরেন রংপুরে গিয়ে কোনো মিটিং করতেছে, কিংবা দিনাজপুরে গিয়ে কোনো মিটিং করতেছে, কিংবা কক্সবাজারের দিকে বারবার ঘন ঘন যাতায়াত করে, জাস্ট ধরে পিটে হতায় ফেলাইবেন। আগে গণধোলাই দিবেন। গণধোলাই দিয়ে মনে করেন এই পর্যন্ত জান্ডারে আইনা পুলিশ খবর দিয়ে পুলিশ হাতে তুলে দিবেন। এই দেশ পাকিস্তানিদের না, এই দেশ পাকিস্তানি হায়নার বাচ্চাদের অভয়ারণ্য না। একটা পাকিস্তানিও যাতে বাংলাদেশ বিরোধী কোন রকম কার্যকলাপ এই বাংলাদেশের মাটিতে বসে করতে না পারে, এই হায়নাদেরকে থামান। ধন্যবাদ সবাইকে।